নমস্কার, বিশ্বদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, পিওকে কি সত্যি ভারতের মানচিত্রে ফিরে আসতে পারে? বন্ধুরা, এই মুহূর্তে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় সংকট চলছে, আর এই সংকটের সুযোগ কি ভারত ভালোভাবে কাজে লাগাতে পারবে? রাওয়ালকোট শহরের ঈদগাহ মাঠে এই মুহূর্তে 70,000 মানুষ বসে আছেন। তারা ভারতের পতাকা তুলছে না, পাকিস্তানের পতাকাও কিন্তু উড়াচ্ছে না। তারা তুলছে পিওকের নিজস্ব পতাকা। তাদের মুখে এখন একটাই স্লোগান, আজাদি। আর তাদের প্ল্যাকার্ডে লেখা পাকিস্তানি ফোর্সেস আউট। ছোট্ট ছোট্ট স্কুলের বাচ্চারা, 10 বছর 12 বছরের শিশুরা পাকিস্তান আর্মির সামনে দাঁড়িয়ে স্বাধীনতার স্লোগান দিচ্ছে। মায়েরা তাদের সন্তানকে কোলে নিয়ে রাজপথে নেমেছেন। এই দৃশ্য এর আগে পিওকেতে কিন্তু কখনোই দেখা যায়নি। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শুধু এই বিক্ষোভের কথাই একেবারে বলবো না। আজ আমরা আলোচনা করব সেই একটিমাত্র প্রশ্নের উত্তর যা কোটি কোটি ভারতবাসীর মনে ঘুরছে। এই সুযোগ কি ভারত কাজে লাগাবে? পিওকে কি সত্যি ভারতের মানচিত্রে ফিরে আসতে পারে? বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি কৌশলগত বিশ্লেষণ আছে যা আপনি অন্য কোথাও কিন্তু পাবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরুই করা যাক। বিক্ষোভের শুরুটা কোথায়? পাক অধিকৃত কাশ্মীরে এই আন্দোলন হঠাৎ করে আসেনি। এর শিকড় কিন্তু অনেকটাই গভীরে। 2023 সাল থেকেই পিওকেতে অস্থিরতা শুরু হয়েছিল, যখন বাসিন্দারা বিদ্যুতের বিল বৃদ্ধি এবং ভর্তুকিযুক্ত গমের ঘাটতির বিরুদ্ধে প্রতিবাদ করেন। মংলা বাঁধ পিওকের নদীতে নির্মিত একটি বিশাল বিদ্যুৎ প্রকল্প স্থানীয় জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করেছিল, কিন্তু সেই অঞ্চলের মানুষকে উচ্চ বিদ্যুৎ শুল্ক দিতে বাধ্য করা হয়েছিল, যা দীর্ঘদিনের একটা ক্ষোভের কারণ। মানুষ চাইছিল সামান্য কিছু, সস্তায় আটা, বিশুদ্ধ পানীয় জল, উচ্চমানের রাস্তাঘাট এবং সস্তা বিদ্যুৎ। কিন্তু পাকিস্তান সরকার এই ন্যায্য দাবির জবাব দিয়েছিল বুলেট দিয়ে। পাকিস্তানের রেঞ্জার প্রথম দিনেই নিরস্ত্র আন্দোলনকারীর ওপরে গুলি চালালো, আর সেই মুহূর্ত থেকেই আন্দোলনের চরিত্র একেবারে পাল্টে গেল। আটার দাবি পরিণত হলো আজাদির দাবিতে। বর্তমানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করেছে এবং 1500 জনকে আটকে রেখেছে। সরকারি হিসেবে 60 থেকে 65 জনের মৃত্যুর কথাও স্বীকার করা হয়েছে, কিন্তু বেসরকারি সূত্র দাবি করছে গত 14 দিনে 500 জনেরও বেশি মানুষ মারা গেছেন। বিক্ষোভকারীদের নেতৃত্বাধীন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি অর্থাৎ জ্যাক জানিয়েছে যে পাকিস্তানের এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর কোনো অধিকারই নেই এবং প্রতিষ্ঠানকে 24 ঘন্টার মধ্যে সেনা প্রত্যাহার করতে হবে। প্রতিষ্ঠান আবার আলোচনাতে আগ্রহী নয় বলে ইন্টেলিজেন্স ব্যুরোর একজন কর্মকর্তা স্বীকার করেছেন। সবার প্রথমে যে প্রশ্নটা এসে যায়, এই আন্দোলনের নেতৃত্ব কে দিচ্ছেন? এই আন্দোলনের মুখ হলেন সর্দার আসমান খান। জ্যাকের শীর্ষ নেতা প্রতিদিন হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে পাকিস্তানি আর্মিকে সরাসরি চ্যালেঞ্জ করছেন। তিনি বলছেন পিওকে থেকে পাকিস্তানি সামরিক কাঠামো উপড়ে ফেলা হবে এবং প্রয়োজনে নিজস্ব আলাদা সুরক্ষা বাহিনী করা হবে। নিজস্ব সেনাবাহিনীর কথা বলার অর্থ হলো তারা সরাসরি স্বাধীন রাষ্ট্রের কথা বলছেন। সর্দার আসমান খান কিন্তু ঠিক কথা বলছেন। 1971 সালের আগে পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমানদের সাথে একই আচরণ করা হয়েছিল। তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করা হতো, তাদের ভাষা ও সংস্কৃতিকে দমন করা হতো, তাদের সম্পদ লুট করা হতো। ফলস্বরূপ বাংলাদেশের জন্ম হলো। আজ একই ঘটনা ঘটছে পিওকেতে, বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়াতে। পাকিস্তান ভেতর থেকে ভাঙছে। বর্তমান বিক্ষোভের একটি মূল ফ্ল্যাশ পয়েন্ট হলো পাকিস্তানের সুপ্রিম কোর্টের একটি রায়, যা 53 সদস্যের পিওকে অ্যাসেম্বলিতে জম্মু ও কাশ্মীর থেকে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে বসবাসকারী অভিবাসীদের জন্য সংরক্ষিত 12টি আসনকে বহাল রেখেছে। এই 12টি আসন কেনই গুরুত্বপূর্ণ? স্থানীয়রা যুক্তি দেন যে এই আসনগুলো ইসলামাবাদকে এমন প্রতিনিধির মাধ্যমে অ্যাসেম্বলিকে প্রভাবিত করার সুযোগ দেয় যারা পিওকের বাসিন্দাদের দ্বারা সরাসরি নির্বাচিত হন। সহজ ভাষায় বলতে গেলে পাকিস্তান সরকার এই 12টি আসন ব্যবহার করে পিওকেতে নিজেদের পছন্দের পুতুল বসানোর সুযোগ পায়। এই কারচুপির অস্ত্রকে আন্দোলনকারীরা বাতিল করতে চাইছেন। আন্দোলনের নেতৃত্বকারী জ্যাক হলো ব্যবসায়ী, পেশাদার ও সুশীল সমাজের একটি ছোট্ট জোট যারা বৃহত্তর জবাবদিহিতা এবং প্রতিনিধিত্বের দাবি জানাচ্ছে। বন্ধুরা, তাদের 38 দফা দাবির মধ্যে রয়েছে পাকিস্তানের অবৈধ দখলদারিত্বের অবসান, 12টি সংরক্ষিত আসন বাতিল, বিনামূল্যে শিক্ষা ও খাদ্য নিরাপত্তা, ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার, পাকিস্তানি রেঞ্জার্সের প্রত্যাহার, অর্থনৈতিক শোষণ বন্ধ। পাকিস্তান সরকারের সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিষ্ঠান বিক্ষোভকারীদের আর আন্দোলনকারী হিসেবে দেখা হচ্ছে না, তাদের সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা হচ্ছে এবং
এটিকে গুলি চালানোর অজুহাত হিসাবেও ব্যবহার করা হচ্ছে। বন্ধুরা, এই ক্র্যাকডাউন আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করছে। যুক্তরাজ্যে পিওকের একটি বড় প্রবাসী সম্প্রদায় সোচ্চার হয়েছে এবং ব্র্যান্ডফোর্ড ইস্টের এমপি সহ অন্যান্য ব্রিটিশ সংসদ সদস্যরা ব্রিটিশ পররাষ্ট্র সচিবকে চিঠি দিয়ে যোগাযোগ পুনরুদ্ধার এবং শান্তিপূর্ণ আলোচনার দাবি জানিয়েছেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো ভারতকে বিক্ষোভকারীদের অর্থায়নের জন্য দায়ী করে একটি তীব্র অপতথ্য প্রচার চালাচ্ছে। কিন্তু বন্ধুরা, মানুষ যখন আটার দাম আর বিদ্যুতের বিলের জন্য রাস্তায় নামে তখন ভারতকে কিন্তু দোষ দেওয়া একেবারে অর্থহীন, একেবারে প্রহসন হয়ে দাঁড়ায়। 2025 সালের এপ্রিল মাস, জায়গাটা হচ্ছে পেহেলগাম। কাশ্মীরের বাইশরান উপত্যকায় 26 জন নিরীহ পর্যটককে হত্যা করা হলো ধর্মের ভিত্তিতে বেছে বেছে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট প্রথম দায় স্বীকার করে। ভারত সঙ্গে সঙ্গে পাকিস্তানকে দায়ী করলো, সিন্ধু জল চুক্তি স্থগিত করলো, ভিসা বন্ধ করলো, বাণিজ্য বন্ধ করলো, কূটনীতিক বহিষ্কার করলো। এরপর হলো সেই ঐতিহাসিক রাত 7ই মে 2025 সালে ভারতীয় বায়ুসেনা রাত 1:05 থেকে রাত 1:30 মধ্যে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি স্থানে বিমান হামলা চালায়। এটি অপারেশন সিঁদুর নামে পরিচিতি পায়। এটি 1971 সালের পর প্রথমবারের মতো ভারত আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে হামলা করল। মাত্র 4 দিনে ভারত দেশীয় সিস্টেম, ব্রহ্মোস মিসাইল, আকাশতীর বায়ু প্রতিরক্ষা ইউনিট এবং লয়টারিং মিউনিস ব্যবহার করে সীমান্তের ওপারে সুরক্ষিত অবস্থানগুলিতে নিখুঁত হামলা করল। কোনো মার্কিন প্ল্যাটফর্ম বা বিদেশি লজিস্টিক্সের উপর নির্ভর না করেই। অপারেশন সিঁদুর ছিল 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের পর ভারতের সবচেয়ে গভীর এবং বিস্তৃত সামরিক অভিযান। নূর খান বায়ুঘাঁটিতে ভারতের বিমান হামলায় একটি বড় কমপ্লেক্স ধ্বংস হয় এবং বাংকারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তুরস্কের সাথে যৌথভাবে নির্মিত 2টি উচ্চ প্রযুক্তির কমান্ড সেন্টার ধ্বংস হয়ে যায়। TB2 ড্রোন হ্যাঙ্গার পুড়িয়ে দেওয়া হয় এবং পাকিস্তানের প্রায় 50টি TB2 ড্রোন হারায়। TB2 ড্রোন হ্যাঙ্গার পুড়িয়ে দেওয়া হয় এবং পাকিস্তান প্রায় 50টি TB2 ড্রোন হারায়, যার মূল্য প্রায় 30 কোটি মার্কিন ডলার। পাকিস্তান আর্মি পিওকেতে গুরুত্বপূর্ণ সন্ত্রাসী ঘাঁটিতে হামলার কারণে দেশের সমালোচনার মুখে পড়ে এবং ভারতের নিখুঁত বিমান হামলা আটকাতে ব্যর্থ হওয়ার কারণে নিজের ঘরে তীব্র সমালোচনার মুখে পড়তে থাকে। 10ই মে 2025 সালে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মতি হয়। ট্রাম্প টুইট করে দাবি করলেন তিনি মধ্যস্থতা করেছেন। ভারত বলল এটি দুই পক্ষের সরাসরি চুক্তি, কিন্তু যুদ্ধবিরতি মানেই সমস্যার সমাধান নয়। পিওকেতে পাকিস্তানি আর্মি যে অপমান পেয়েছে তা মানুষ ভোলেনি। ভারত যে 9টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে তার মধ্যে বেশ কয়েকটি ছিল পিওকের মাটিতে। স্থানীয় মানুষ দেখলেন এই ঘাঁটিগুলো তাদের এলাকায় ছিল, তারা জানতই না। পাকিস্তানি আর্মির প্রতি ক্ষোভটা আরও বাড়তে থাকলো আর সেই সুপ্ত আগুনে ঘি ঢাললো সুপ্রিম কোর্টের সেই 12 আসনের রায়। বিক্ষোভ শুরু হলো, পাকিস্তান আবার গুলি চালালো আর এবার আন্দোলন আর থামলো না। বন্ধুরা, এখন আসছে সেই অংশ যার জন্য আপনারা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন। পিওকেতে যখন পাকিস্তানের বিরুদ্ধে এত বড় গণবিদ্রোহ চলছে তখন ভারতের হাতে কিন্তু একটা ঐতিহাসিক সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে হলে ভারতকে একসাথে 5টি ফ্রন্টে কিন্তু কাজ করতে হবে। প্রথম কৌশল হলো সাংবিধানিক এবং আইনগত অবস্থান আরও শক্তিশালী করা। প্রথমেই বুঝতে হবে পিওকে আইনগতভাবে ভারতের অংশ। মহারাজা হরি সিং 26শে অক্টোবর 1947 সালে ভারতের সাথে অ্যাকসেশন ইনস্ট্রুমেন্ট স্বাক্ষর করেন। এরপর পাকিস্তান আদিবাসী রেডারদের মাধ্যমে কাশ্মীর আক্রমণ করে এই অংশটি দখল করে নেয়। বন্ধুরা, আইনগতভাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, পাকিস্তানের নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2025 সালের এপ্রিল মাসে সংসদে স্পষ্ট ঘোষণা করেন যে পিওকে আমাদের এবং এটি শীঘ্রই ভারতের সাথে একত্রীভূত হবে। জম্মু কাশ্মীর বিধানসভায় পিওকের জন্য 24টি সংরক্ষিত আসন রয়েছে, যা 1947 সাল থেকে সংবিধানে রাখা আছে, এই প্রত্যাশায় যে একদিন পিওকে ভারতে ফিরে আসবে। ভারতের কাজ হবে এই সাংবিধানিক দাবিকে আন্তর্জাতিক মঞ্চে আরো জোরদারভাবে তুলে ধরা। দ্বিতীয় কৌশল হলো কূটনৈতিক চাপ, পাকিস্তানকে বিশ্বমঞ্চে একা করা। ভারত ইতিমধ্যে পিওকের পরিস্থিতির নিন্দা করে পুলিশি নৃশংসতা বলে চিহ্নিত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে পাকিস্তানকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছে, কিন্তু এটা যথেষ্ট নয়। ভারতকে আরও আক্রমণাত্মক কূটনৈতিক অবস্থান নিতে হবে। প্রথমত, জাতিসংঘের মানবাধিকার পরিষদে পিওকের বিষয়টি জোরদারভাবে তুলতে হবে। আন্দোলনকারীরা নিজেরাই জাতিসংঘকে আমন্ত্রণ জানাচ্ছে, ভারতকে এই সুযোগটা ভালোভাবে ধরতে হবে। দ্বিতীয়ত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের কাছে স্পষ্ট বার্তা দিতে হবে যে পিওকেতে পাকিস্তান সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ব্রিটিশ সংসদ সদস্যরা ইতিমধ্যে ব্রিটিশ পররাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছেন, এই মুহূর্তকে কাজে লাগাতে হবে।
তৃতীয়ত, অপারেশন সিঁদুরের পর ভারত স্পষ্ট করে দিয়েছে যে পাকিস্তানের জন্য সন্ত্রাস আর বিনামূল্যে অস্ত্র নয়, এখন এর কঠিন মূল্য দিতে হবে। এই বার্তাকে পিওকে সংকটের সাথে একেবারে যুক্ত করতে হবে। তৃতীয় কৌশল হলো পিওকের কণ্ঠস্বর সারা বিশ্বে পৌঁছে দেওয়া। পিওকেতে ইন্টারনেট বন্ধ, সেখানে মিডিয়া নেই, কিন্তু 70,000 মানুষের ছবি বিশ্বে পৌঁছে যাচ্ছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো ভারতকে বিক্ষোভকারীদের অর্থায়নের দায় অভিযুক্ত করে একটি অপতথ্য প্রচার করছে। ভারতকে এই প্রোপাগান্ডার বিরুদ্ধে কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে। আন্তর্জাতিক মিডিয়ায় পিওকের সত্যিকারের গল্প তুলে ধরতে হবে। শিশু ও নারীদের যে ছবি বেরিয়ে আসছে সেগুলোকে বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য কূটনৈতিক চ্যানেল ব্যবহার করতে হবে। গাজার শিশুদের ছবি যেভাবে বিশ্বের বিবেককে নাড়িয়ে দিয়েছে, পিওকের শিশুদের ছবিও পাকিস্তানের আসল চেহারা উন্মোচন করতে পারে। চতুর্থ কৌশল হলো অর্থনৈতিক চাপ। পাকিস্তানকে আরও কোণঠাসা করতে হবে, তাও আবার অর্থনৈতিকভাবে। সিন্ধু জল চুক্তির স্থগিতাদেশ ইতিমধ্যে পাকিস্তানের জন্য একটা ভূরাজনৈতিক মাইলস্টোন কিন্তু হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের অর্থনীতি ইতিমধ্যে ভয়াবহ অবস্থায় আছে। অপারেশন সিঁদুরের পর করাচি, লাহোর, শিয়ালকোটের বিমানবন্দর বন্ধ হয়ে যায়, যা বাণিজ্য ও পর্যটনে ব্যাপক ক্ষতি করে। ভারতকে এই মুহূর্তে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলে পাকিস্তানের ঋণের বিরোধিতা করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশকে বোঝাতে হবে যে পাকিস্তানকে ঋণ দেওয়া মানে সন্ত্রাসবাদে বিনিয়োগ করা। পঞ্চম কৌশল হলো পিওকের মানুষের সাথে সরাসরি সংযোগ রক্ষা করা। এটি সবচেয়ে দূরদর্শী এবং দীর্ঘমেয়াদী কৌশল। পিওকে এবং গিলগিত বালতিস্তানের বাসিন্দাদের আধার কার্ড অফার করা ভারতের সাথে তাদের সংযোগ স্থাপন করতে পারে। এটি তাদের ভারতের মধ্যে ভ্রমণ, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়তে সাহায্য করবে। পিওকের বাসিন্দারা ভারতের সরকারি সেবা, আয়ুষ্মান ভারতের অধীনে স্বাস্থ্য সেবা, বিনামূল্যে টিকা এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থা, আইআইএম, আইআইটি ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ভর্তির সুযোগ অবশ্যই পেতে পারে। ভারত যদি পিওকের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে পারে যে ভারতের সাথে থাকার অর্থ হলো মর্যাদা, উন্নতি আর নিরাপত্তা, তাহলে আন্দোলনকারীরা নিজেরাই ভারতমুখী হবে। বন্ধুরা, অনেকেই পিওকে বলতে শুধুমাত্র মুজফফরাবাদ ও রাওয়ালকোটের কথাটা ভাবছেন, কিন্তু পুরো ছবিটা ভালোভাবে দেখতে গেলে গিলগিত বালতিস্তানের কথাও জানতে হবে। গিলগিত বালতিস্তান আফগানিস্তান, তিব্বত এবং কাজাকিস্তানের সাথে যুক্ত। ঐতিহাসিকভাবে প্রাচীন সিল্ক রুটের এই এলাকা মধ্য এশিয়া, ইউরোপ ও ইউরেশিয়ার সাথে বাণিজ্যের বিশাল সম্ভাবনা রাখে। ভারতের জন্য এই অঞ্চলের নিয়ন্ত্রণ কৌশলগত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গিলগিত বালতিস্তান সোনা, ইউরেনিয়াম এবং মিষ্টি জলের মজুদ সহ বিশাল জলবিদ্যুৎ সম্ভাবনায় সমৃদ্ধ। আর সবচেয়ে বড় বিষয় হলো সিপিইসি, চীন পাকিস্তান ইকোনমিক করিডোর গিলগিত বালতিস্তানের মধ্যে দিয়ে যাচ্ছে। ভারত এই সিপিইসির বিরুদ্ধে শুরু থেকেই অবস্থান নিয়েছে, কারণ এটি ভারতের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে। ভারত এই ভূখণ্ড দিয়ে চলা সিপিইসির বিরুদ্ধে সার্বভৌমত্বের ভিত্তিতে ধারাবাহিকভাবে প্রতিবাদ করে আসছে। গিলগিত বালতিস্তান যদি ভারতের নিয়ন্ত্রণে চলে আসে, তাহলে সিপিইসি কার্যত অকার্যকর হয়ে যাবে। চীনের পাকিস্তানের মাধ্যমে আরব সাগরে পৌঁছানোর সমস্ত স্বপ্ন একেবারে ভেঙে যাবে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলে হবে না। সত্যিকারের বিশ্লেষণ মানে চ্যালেঞ্জগুলোকেও বলা। সবার প্রথম যে চ্যালেঞ্জটা আসে সেটা হলো পারমাণবিক বাধা। পাকিস্তান একটি পারমাণবিক রাষ্ট্র। যুদ্ধবিরতি, প্রতিরোধ এবং সীমিত সামরিক পদক্ষেপের স্বাভাবিকরণ পারমাণবিক প্রতিরোধের ছায়ায় দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের কাঠামোগত অস্থিতিশীলতা প্রকাশ করেছে। ভারত সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারবে না, কারণ পারমাণবিক উত্তেজনার ঝুঁকি রয়েছে। তাই সামরিক নয়, কূটনৈতিক এবং রাজনৈতিক পথই হচ্ছে মূল পথ। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক চাপ। অপারেশন সিঁদুরের পর ট্রাম্পের হস্তক্ষেপ ভারতের কূটনৈতিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। ভারতকে এই সংঘাতকে নিজেদের স্বার্থে ব্যবস্থাপনা করতে হবে, কিন্তু তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সেটিকে জটিল করেছে। তৃতীয় চ্যালেঞ্জ হলো চীন ফ্যাক্টর। পাকিস্তানের পেছনে রয়েছে চীন। অপারেশন সিঁদুরের ঘটনাগুলো পাকিস্তানকে সহায়তায় চীনের টেকসই ভূমিকা তুলে ধরেছে। চীনা বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছিল, চীনা ড্রোন সরবরাহ করা হয়েছিল। ভারতকে পিওকে ইস্যুতে চীনকেও সামলাতে হবে, তবে সুযোগটা কিন্তু বাস্তব। এত চ্যালেঞ্জ সত্ত্বেও এই মুহূর্তটি সত্যিকারের ঐতিহাসিক। কিন্তু কেন? কারণ এর আগে পিওকের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে এভাবে রাস্তায় নামেনি। আর্টিকেল 370 বাতিলের পর ভারতের সামরিক প্রস্তুতি এবং অবকাঠামো নির্মাণ লাদাখ ও নিয়ন্ত্রণ রেখা বরাবর অব্যাহত রয়েছে। পিওকের মানুষ আজ নিজেরাই পাকিস্তানের দখলদারিত্বকে অবৈধ বলছে। এটি 1947 সাল থেকে 2026 সালের ইতিহাসে একেবারেই প্রথম। বন্ধুরা, ইতিহাসে কিছু মুহূর্ত আসে যখন ঘটনার ধারা হঠাৎ করে বদলে যায়।
1971 সালে বাংলাদেশের জন্মের আগে এমনই একটি মুহূর্ত এসেছিল। বালুচিস্তানে আজ সেই মুহূর্ত চলছে, পিওকেতেও কিন্তু আজ সেই একই মুহূর্তই চলমান। বন্ধুরা, পাকিস্তান তার নিজের হাতেই নিজেকে ধ্বংস করছে, অর্থনীতি ভেঙে পড়েছে, সেনাবাহিনী ক্ষমতা চর্চায় অন্ধ, গণতন্ত্র নেই, প্রদেশে প্রদেশে বিদ্রোহ। আর এই মুহূর্তে পিওকের 70,000 মানুষ ঈদগাহ মাঠে বসে আছেন এবং বলছেন আর না। ভারতের সামনে এখন 3টি পথ রয়েছে। প্রথম পথ অপেক্ষা করা এবং দেখা পরিস্থিতি কোথায় যায়। দ্বিতীয় পথ কূটনৈতিক চাপ বাড়ানো, আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করা, পিওকের মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। তৃতীয় পথ দীর্ঘমেয়াদী কৌশল, পিওকের মানুষের হৃদয়ে জেতা, তাদের ভারতমুখী করা। ভারতের সামরিক প্রস্তুতি, কূটনৈতিক কৌশল, পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা এবং চীনা সম্প্রসারণবাদের বিরুদ্ধে পশ্চিমা গণতন্ত্রের সাথে সমন্বয়, সবকিছু একটি মূল লক্ষ্যের দিকে এগোচ্ছে। অপারেশন সিঁদুর প্রমাণ করেছে যে ক্রস বর্ডার সন্ত্রাস এখন আর পাকিস্তানের জন্য বিনামূল্যের বিকল্প নয়, এর কঠিন মূল্য দিতে হবে। এবার পিওকের মানুষই সেই মূল্য পাকিস্তানকে আদায় করছেন। নেহেরু 1947 সালে একটি ভুল করেছিলেন, জাতিসংঘে গিয়ে যুদ্ধ থামিয়েছিলেন কিন্তু পিওকে মুক্ত করেননি। সেই ভুলের মূল্য 78 বছর ধরে দেওয়া হচ্ছে, কিন্তু ইতিহাস সবসময় দ্বিতীয় সুযোগ দেয় না। এই সুযোগ কি ভারত কাজে লাগাবে? এই প্রশ্নের উত্তর আগামী কয়েক মাসেই পাওয়া যাবে। আপনারা কি মনে করেন ভারতের এই মুহূর্তে কি করা উচিত? নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই ধরনের গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।